ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব ডাইং ল্যাবের ফ্লো চার্ট সম্পর্কে। তাহলে চলুন শুরু করি। এটা হলো আমাদের ডাইং ল্যাবের ফ্লো চার্ট। অর্থাৎ এখানে দেখুন, সর্বপ্রথম আছে ওয়ার্ক অর্ডার অর সোয়াচ রিসিভ। সর্বপ্রথম আপনি কাজ রিসিভ করবেন, অর্থাৎ আপনি কি ল্যাব ডিপ করবেন নাকি ডিটিএম করবেন তা ওয়ার্ক অর্ডার আকারে রিসিভ করবেন। এই ওয়ার্ক অর্ডার আপনাকে মেইলের মাধ্যমেও দিতে পারে বা লোকের মাধ্যমেও দিতে পারে। ওয়ার্ক অর্ডারের সকল ইনফরমেশন থাকবে, অর্থাৎ কোন বায়ারের কাজ, কোন কম্পোজিশন, কাউন্ট কত বা জিএসএম কত, প্যান্টন নাম্বার বা সোয়াচ ইনফরমেশন, বা যদি কিউটিএক্স হয় তাও মেইলের মাধ্যমে ওয়ার্ক অর্ডারের সাথে দিয়ে দিবে, বা স্পেকট্রাল ডাটা থাকলে তাও দিয়ে দিবে। অর্থাৎ আপনি ওয়ার্ক অর্ডার হাতে পাওয়ার পর যাবতীয় ইনফরমেশন মনোযোগ সহকারে লক্ষ্য করবেন এবং তারপর আপনার কাজ শুরু করবেন। তার পরবর্তীতে দেখুন, এখানে পরের স্টেপে আপনাকে কি করতে হবে, এন্ট্রি ইন রেজিস্টার ফাইল। অর্থাৎ আপনি ওয়ার্ক অর্ডারটা হাতে পাওয়ার পর এর পরবর্তী কাজ হলো আপনি যাবতীয় ইনফরমেশন এন্ট্রি করবেন। এটা করার জন্য আপনি এক্সেলে একটা রেজিস্টার ফাইল করে নেবেন এবং তাতে এন্ট্রি করবেন। যেমন ধরুন, এখানে এই যে এটা হলো একটা রেজিস্টার ফাইল। এখানে দেখুন হেডিংয়ে যাবতীয় ইনফরমেশন উল্লেখ আছে। এখানে ল্যাব ডিপ নাম্বার থাকবে, পার্টির নাম, বায়ারের নাম, ল্যাব স্ট্যাটাস, তারপরে ল্যাব ডিপের ওয়ার্ক অর্ডার নাম্বার, কম্পোজিশন, জিএসএম, মানে যাবতীয় ইনফরমেশন আপনি এন্ট্রি করে নেবেন। যা ওয়ার্ক অর্ডারে থাকবে ওইগুলোই এইখানে ফাইলে এন্ট্রি করে নেবেন। তার পরবর্তীতে আপনাকে এই ইনফরমেশনগুলি কাজে লাগিয়ে যাবতীয় কাজ করতে পারবেন খুব সহজে। তার পরবর্তী কাজ হলো, যেমন এখানে দেখুন এন্ট্রি করা শেষ হলো। এখন আপনার প্রিপেয়ার ওয়ার্কশিট। প্রিপেয়ার ওয়ার্কশিট বলতে এখানে আপনি যখন এন্ট্রি করাও শেষ হয়ে গেল, ওয়ার্ক অর্ডার রিসিভ করে বুঝতে পারলেন আপনার কি কাজ করতে হবে, এখন আপনার দরকার একটা ওয়ার্কশিট তৈরি করা। অর্থাৎ যে কাজটা করবেন, যেমন ল্যাবেতে মূলত কালার ম্যাচিং করাই মূল কাজ হয়ে থাকে। যেমন আপনি ধরুন এইখানে ওয়ার্ক অর্ডার থেকে আপনি এই তিনটা আপনি এন্ট্রি করলেন আপনার রেজিস্টার ফাইল। এখন এই তিনটার জন্য আপনার দরকার ওয়ার্কশিট তৈরি করা। তাহলে আপনি ওয়ার্কশিট তৈরি করবেন কিভাবে? যেমন ধরুন, যখন আপনি এই সিস্টেমটা ইউজ করবেন, এই আপডেটেড সিস্টেমটা ইউজ করবেন, তাহলে আপনার এখানে এন্ট্রি করার সাথে সাথেই পরবর্তী কাজগুলো আপনি খুব সহজে করতে পারবেন। যখন আপনি ধরুন এখন আপনার ওয়ার্কশিট প্রয়োজন, আপনি শুধু এই ওয়ার্কশিট অপশনে যাবেন, আর এইখানে যেমন 97, 80, 81, 82 এই তিনটা কালার এখন ম্যাচিং করতে হবে। ধরুন আপনি এখন এই মুহূর্তে রিসিভ করলেন এই তিনটা ওয়ার্ক অর্ডার থেকে, এখানে এন্ট্রি করে রাখলেন। এন্ট্রি করার পরে এখন আপনার দরকার ওয়ার্কশিট তৈরি করা। আপনি ওয়ার্কশিট অপশনে চলে যান, এখানে শুধু নাম্বারটা ইনপুট করবেন, চলে আসবে। যেমন কি বললাম, 97, 80, 81, 82। তাহলে প্রথমে এখানে ল্যাব ডিপ নাম্বারের জায়গায় 97, 80 লিখুন, এন্টার ক্লিক করুন। এই যে ওয়ার্কশিট প্রিপেয়ার হয়ে গেছে আপনার। একইভাবে এখানে অন্য নাম্বার দিবেন, অন্যটার জন্য ওয়ার্কশিট প্রিপেয়ার হয়ে যাবে। এইভাবে জাস্ট খালি আপনি প্রিন্ট দিবেন আর আপনার কাজ শুরু করে দিবেন। এইভাবে যখন ওয়ার্কশিট প্রিপেয়ার হয়ে যাবে, পরবর্তী কাজ কি আপনার দেখুন, প্রিপেয়ার ওয়ার্কশিট এটা শেষ হলো। এখন ধরুন আপনার পরবর্তী কাজ হলো রেসিপি ফর্মুলেশন, অ্যারেঞ্জ অল স্টক সলিউশন অ্যান্ড সাবস্ট্রেট। তাহলে এটার জন্য আপনাকে যা করতে হবে, প্রথমে ওয়ার্কশিটটা তো আপনি প্রিপেয়ার করেই নিলেন, এখন এটার মধ্যে আপনি রেসিপি ফর্মুলেশন করবেন। অর্থাৎ যে শেডটা আপনার ম্যাচিং করতে হবে, এটার জন্য আপনি রেসিপি ফর্মুলেট করবেন। কিভাবে? এটা আপনি সেলফ শেড থেকেও করতে পারেন, রেফারেন্স থেকেও নিতে পারেন, অথবা কালার ম্যাচিং ডিভাইস অর্থাৎ স্পেকট্রোফটোমিটার যদি থাকে ওইটা থেকেও রেসিপি ফর্মুলেশন করে নিতে পারেন। রেসিপি ফর্মুলেশন হয়ে যাওয়ার পর আপনার কি করতে হবে, এই রেসিপি ট্রায়াল করতে হবে কালারটা ম্যাচিং করার জন্য।
এর জন্য আপনার কি লাগবে, আপনার অ্যারেঞ্জ অল স্টক সলিউশন, অর্থাৎ যে রেসিপিটা করলেন এই রেসিপির জন্য কোন কম্বিনেশন ইউজ করলেন, কোন কোন ডাইস আছে, এটার স্টক সলিউশন করা আছে কিনা, এগুলো না থাকলে করে নিতে হবে। এবং যে সাবস্ট্রেট ইউজ করবেন, অর্থাৎ ইয়ার্ন বা ফেব্রিক যাই আপনি ম্যাচিং এর জন্য ব্যবহার করেন তা প্রিপেয়ার করে মানে রেডি করে রাখতে হবে। এটা রেসিপি ফর্মুলেশন, অ্যারেঞ্জ অল স্টক সলিউশন এন্ড সাবস্ট্রেট। তাহলে এটা যাওয়ার পর আপনার আসবে ট্রায়াল রেসিপি ফর ম্যাচিং টার্গেট শেড অর স্ট্যান্ডার্ড। এখন এটার জন্য আপনাকে ট্রায়াল রেসিপি ফর ম্যাচিং টার্গেট শেড অর স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনার রেসিপি ফর্মুলেশন হয়ে যাওয়ার পর আপনি ট্রায়াল করতে থাকবেন টার্গেট শেডটা ম্যাচিং করার জন্য। টার্গেট শেডটা ম্যাচিং করার জন্য এই ক্ষেত্রে আপনার কালার ম্যাচিং দক্ষতা ডিপেন্ড করবে। অর্থাৎ আপনি যদি ভালো ম্যাচিংয়ে ভালো দক্ষ হয়ে থাকেন তাহলে প্রথমবার না হলেও দ্বিতীয়বারে হয়ে যাবে বা তৃতীয়বারে অবশ্যই হয়ে যাবে। এই ধরনের সম্পূর্ণটাই আপনার ম্যাচিং দক্ষতার উপর ডিপেন্ড করবে। এক্ষেত্রে যে টার্গেট সোয়াচ থাকবে তা যতক্ষণ না পর্যন্ত ম্যাচিং না হয় ততক্ষণ পর্যন্ত আপনি ট্রায়াল করতে থাকবেন। এটা গেল রেসিপি ট্রায়াল ফর ম্যাচিং টার্গেট সোয়াচ অর স্ট্যান্ডার্ড। তার পরবর্তী কাজ হলো আপনার সাবমিট ম্যাচড কালার অ্যাজ ল্যাব ডিপ অর ডিটিএম, অর্থাৎ আপনি যেই রেসিপি ট্রায়াল করার পরে স্ট্যান্ডার্ডটা ম্যাচিং করলেন, অর্থাৎ ল্যাব ডিপ যখন আপনার ম্যাচিং হয়ে যাবে এটা আপনাকে সাবমিট করতে হবে বাইরের কাছে। সাবমিট করার জন্য আপনি আবার চলে যাবেন, আপনাকে কি করতে হবে, সাবমিশন ফর্ম প্রস্তুত করতে হবে। যেমন সাবমিশন ফর্ম ধরুন এখানে ধরুন এই ধরনের ল্যাব সাবমিশন ফর্ম আছে আপনার, এই যে যেমন ধরুন এই ধরনের ল্যাব সাবমিশন ফর্মে আপনি সাবমিট করলেন। এখানে এটাও শুধু আপনার ওই যে রেজিস্টার ফাইলটা যখন এন্ট্রি হয়ে যাবে শুধু আপনি এখানে নাম্বার দিবেন আর ওটা চলে আসবে। যেমন ধরুন আপনি এখানে 9780 লিখলেন, এটার জন্য প্রস্তুত হয়ে গেল 9780 লিখুন, এখানে এটাও হয়ে গেল। এইভাবে আপনার যে কটা সেট থাকবে আপনি সাবমিশন ফর্মে এভাবে লিখে নেবেন, তারপরে সাবমিট করবেন। ল্যাব সাবমিট করা শেষ হয়ে গেলে তার পরবর্তী কাজ হলো আপনার যেটা ল্যাব ডিপ থাকবে এটা তো সাবমিট করবেন, আর যেটা ডিটিএম করবেন অর্থাৎ ডাই টু ম্যাচ, অর্থাৎ শুধু ল্যাব থেকে রেসিপিটা করবেন, তারপর আপনি এই রেসিপিটা স্যাম্পল অথবা বাল্কের জন্য শেয়ার করবেন, সেখানে স্যাম্পল অথবা বাল্ক হবে সরাসরি। এটা ল্যাব ডিপ পাঠানোর প্রয়োজন হয় না, এক্ষেত্রে সরাসরি এটা দেখে অ্যাপ্রুভ করে দেয়, তারপর এটার উপর স্যাম্পল অথবা বাল্কের কাজ করা হয়। এটা যখন হয়ে যাবে তখন এভাবে আপনি রেসিপিটা শেয়ার করবেন। অর্থাৎ আপনার কালারটা যখন ম্যাচিং হয়ে যাবে, হয়তো এটা ল্যাব ডিপের জন্য ল্যাব ডিপ করে থাকলে ল্যাব ডিপ সাবমিট করবেন, আর ডিটিএম করে থাকলে ডিটিএম এর জন্য রেসিপিটা শেয়ার করবেন স্যাম্পল অথবা প্রোডাকশনে যারা আছে তাদের কাছে। তার পরবর্তী কাজ হলো আপনাকে কি করতে হবে, রিসিপ্ট অ্যাপ্রুভাল অর কমেন্টস, অর্থাৎ আপনি ধরুন ল্যাব ডিপ সাবমিট করলেন, সাবমিট করার পর আপনার ল্যাব ডিপ অ্যাপ্রুভ হইল। একটা ল্যাব ডিপ 3টা করে অপশন বা 4টা করে অপশন সাবমিট করতে হয়, করলেন, করার পরে আপনার যে কোনো একটা অপশন ধরুন অ্যাপ্রুভ করলো। অ্যাপ্রুভ করার পর আপনাকে মেইলে অথবা যে কোনোভাবে আপনাকে ওই অ্যাপ্রুভাল কপি আপনার কাছে পাঠালো। এখন আপনি এটা কি করবেন, অ্যাপ্রুভাল যেই অপশনগুলো আছে তা আপনি রেকর্ড করে রাখবেন, অথবা ধরুন আপনি 10টা ল্যাব ডিপ সাবমিট করলেন, এই ক্ষেত্রে 1টা বা 2টা আপনার রিজেক্ট করলো, কমেন্টস করলো, এই কমেন্টসগুলো আপনি রেকর্ড করে রাখবেন। যেমন ধরুন এখানে যদি কমেন্টস করে তাহলে আপনার আবার চলে যেতে হবে কোথায়, এই যে প্রিপেয়ার ওয়ার্কশিট অপশনে, ওটা থেকে আবার পুনরায় কাজগুলো রিপিট করে একবারে সাবমিট পর্যন্ত কাজগুলো করার পরে আবার আপনি পাঠিয়ে দেবেন। এইভাবে কমেন্টস করলে তখন এই কাজ করবে। তার পরবর্তী কাজ হলো যেমন প্রিপেয়ার রেসিপি ফর স্যাম্পল অর বাল্ক, অর্থাৎ আপনার যে কাজটা অ্যাপ্রুভ করুন, ধরুন ল্যাব ডিপ পাঠালেন 10টা, এখান থেকে 8টা অ্যাপ্রুভ করুন, কোনটা কোন অপশন অ্যাপ্রুভ করলো আপনি রেকর্ড করে রাখলেন, এবং এগুলোর জন্য রেসিপি প্রিপেয়ার করে স্যাম্পল অথবা বাল্কে আপনাকে দিতে হবে। এই ক্ষেত্রে আপনি যদি এই সিস্টেমটা ফলো করেন
তাহলে আপনি এই যে রেসিপি কার্ড লেখার জন্য আপনি এই ফরম্যাটে চলে যাবেন। যেই সেটা অ্যাপ্রুভ করলো, যেই ল্যাবডিপ নাম্বারটা আন্ডারে আপনার অ্যাপ্রুভাল আসলো, ওই নাম্বারটা শুধু এখানে লিখবেন। লিখার পরে আপনার যাবতীয় ইনফরমেশন চলে আসবে। কোন কম্বিনেশন আপনি ইউজ করলেন, এখানে কম্বিনেশনটা সিলেক্ট করবেন, তারপর শুধু রেসিপিটা লিখে প্রিন্ট করে দিয়ে দিবেন চেক করে। এইভাবে এই কাজগুলো অবশ্যই আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভিডিও করে দেওয়ার চেষ্টা করতেছি, কিছু দিয়ে দিছি অবশ্য, ওগুলো আপনারা কাইন্ডলি দেখবেন, অনেকগুলো আপনাদের অনেক উপকারে আসবে ওগুলো। আচ্ছা, তারপর রেসিপি যখন প্রিপেয়ার হয়ে যাবে স্যাম্পল অথবা বাল্কে দেওয়ার জন্য, তার পরবর্তী কাজ কি আপনার? তার পরবর্তী কাজ হলো রেকর্ড অল হার্ড কপি অ্যাজ পার 5S। অর্থাৎ এই ক্ষেত্রে আপনি একটা ল্যাবে বিভিন্ন ধরনের হার্ড কপি থাকতে পারে, যেমন আপনার ওয়ার্ক অর্ডার থাকবে, ওয়ার্কশিট থাকবে, অর্থাৎ যে ওয়ার্কশিট আপনি কালার ম্যাচিং এর জন্য ব্যবহার করলেন, হ্যাঁ, যে ওয়ার্কশিটটা আপনি কালার ম্যাচিং এর জন্য ব্যবহার করলেন, ওই ওয়ার্কশিটেই আপনি যে কালার ম্যাচিং হইলো ওগুলো মানে যে কোনো ভাবে অ্যাটাচ করে রেখে দিবেন। রেকর্ড অল হার্ড কপি অ্যাজ পার 5S, অর্থাৎ আপনার ল্যাবে বিভিন্ন ধরনের হার্ড কপি ডকুমেন্ট থাকবে, যেমন বললাম ওয়ার্ক অর্ডার থাকবে, তারপরে ওয়ার্কশিট থাকবে, তারপরে সোয়াস থাকবে। এগুলো আপনি কিভাবে রেকর্ড করতেছেন, কিভাবে স্টোর করতেছেন, হ্যাঁ, পরবর্তী কাজের জন্য যাতে সহজে পাওয়া যায়, এগুলোর উপর ডিপেন্ড করে আপনার কাজের এফিসিয়েন্সি অনেকটা। আপনি যদি সঠিকভাবে এগুলো রেকর্ড করতে না পারেন, যেমন ধরুন আপনার এখন কিছু ল্যাবডিপ পাঠাইছিলেন, এগুলোর অ্যাপ্রুভাল আসছে, এখন আপনি খুঁজেই পাচ্ছেন না কোথায় রাখলেন, তাহলে এই ক্ষেত্রে আপনার টাইম লস হবে, কাজের এফিসিয়েন্সি অনেক কমে যাবে। এই ক্ষেত্রে আপনি কিভাবে এগুলো রেকর্ড করলে পরবর্তীতে খুব সহজেই পাচ্ছেন, জাস্ট ইন টাইম এগুলোর ইনফরমেশন আপনি শেয়ার করতে পারতেছেন বা প্রয়োজনে ব্যবহার করতে পারতেছেন, এই ক্ষেত্রে আপনার এইটা মাথায় রেখে আপনাকে এগুলো রেকর্ড রাখতে হবে। এই ক্ষেত্রে 5S হলো সবচেয়ে উত্তম। 5S বলতে এখানে বিশেষ করে এটা একটা লিন টুল, এবং ডাই হাউস ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই লিন টুলটা সবচেয়ে উপযোগী, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেই এই টুলটা ব্যবহার করা উচিত। 5S এর সংক্ষেপে আমি একটু বলি। এখানে প্রথম ম্যাচটা হলো শর্ট। শর্ট বলতে এখানে ধরুন আপনার ওয়ার্ক স্টেশনে আপনার বিভিন্ন ধরনের হার্ড কপি থাকতে পারে বা জিনিসপত্র থাকতে পারে। এখন সব জিনিসপত্র বা কপি যে আপনার সাথে সাথে দরকার এমন না। এমন কিছু জিনিস আছে যেটা ধরেন আপনি মাসে একবার বা 2 মাসে বা 3 মাসে বা 6 মাসেও একবার ইউজ করতেছেন না, অথচ এটা আপনার সামনে পড়ে আছে। এইভাবে আপনার কাজের ক্ষেত্রে একটু অগোছালো সিস্টেম হয়ে থাকে। এক্ষেত্রে আপনি কি করবেন, যেটা সবচেয়ে কম দরকার পড়তেছে এটা আপনি এমন কোথাও সেট করে রেখে দিবেন যেখান থেকে পরবর্তীতে আপনি খুঁজে নিতে পারবেন খুব সহজেই। এইভাবে চোখের সামনে এটা ফেলে রাখার কোনো দরকার নেই। এটা বলতে শর্ট বোঝাচ্ছে আর কি, আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কাছে রেখে অপ্রয়োজনীয় জিনিসগুলো দূরে সরিয়ে দিবেন। এভাবে আপনার শর্ট হয়ে যাবে। প্রথম এস হলো শর্ট, তার মানে এটাই বোঝাচ্ছে। দ্বিতীয় এস হলো সেট ইন অর্ডার, অর্থাৎ আপনি জিনিসগুলো এমন ভাবে সেট করবেন, অর্থাৎ এক জাতীয় গুলো একসাথে রাখবেন। যেমন আপনি যদি ওয়ার্কশিট, তারপর ওয়ার্ক অর্ডার, তারপরে সোয়াচ একসাথে যদি রেখে দেন তাহলে এলোমেলো হয়ে যাচ্ছে, হজবরল অবস্থা থেকে আপনার খুঁজে বের করা কঠিন হয়ে যাবে। এক্ষেত্রে আপনি কি করবেন, ওয়ার্ক অর্ডার গুলো একটা ফাইলে রাখেন, ওয়ার্কশিট গুলো একটা ফাইলে রাখেন, সোয়াচ গুলো একটা ফাইলে রাখেন, এবং সিকোয়েন্স অনুযায়ী রাখেন। অর্থাৎ আপনি ল্যাবডিপ নাম্বার ব্যবহার করছেন, ওই নাম্বার অনুযায়ী আপনি সিকোয়েন্স করেন, এইভাবে রেখে দিন, পরবর্তীতে যাতে খুব সহজে এগুলো পান। সেট ইন অর্ডার বলতে এটাই বোঝাচ্ছে, অর্থাৎ আপনি কোনটা কোন জায়গায় রাখবেন, কোনটা আপনার ডানে রাখবেন, কোনটা বামে রাখবেন, কোনটা সামনে রাখবেন, কোনটা পেছনে রাখবেন, এটা আপনার মাথায় থাকতে হবে। যখন প্রয়োজন তখন যেন সাথে সাথে হাত বাড়িয়ে পেয়ে যান। এইভাবে রাখতে হবে জিনিসগুলো। এটাই হলো সেট ইন অর্ডার। তারপর তৃতীয় এসটা হলো এখানে স্ট্যান্ডার্ডাইজ করা, অর্থাৎ আপনি কিভাবে এগুলো কিপিং করলেন, কিভাবে রেকর্ড করলেন, আপনি কিভাবে সেভিং করলেন, স্টোর করলেন, এগুলো আপনি
কোন কোন পদ্ধতিতে করলেন, অর্থাৎ মনে করুন কয়েকটা ভাবে আপনি রাখার চেষ্টা করলেন, এখন কোন ভাবে সবচেয়ে ভালো হইল এটা আপনি তো বুঝতে পারতেছেন যেহেতু ব্যবহার করতেছেন। যেইভাবে সবচেয়ে ভালো হইল ওইটাকেই আপনি স্ট্যান্ডার্ডাইজ করে রাখুন, অর্থাৎ পরবর্তীতে আপনি সবসময় এইভাবে রাখবেন, চিন্তা করলেন, এটাই হলো স্ট্যান্ডার্ডাইজ করা। তৃতীয় এস গেল। তারপর চতুর্থ এস শাইন। শাইন শাইন বলতে এখানে আপনি মনে করুন আপনার ওয়ার্কস্টেশনে প্রতিদিন কাজ করতেছেন, এখানে ধুলোবালি কত কিছু ডাস্ট হিসেবে এগুলো জমতে পারে, এগুলো আপনি প্রতিদিন সকালে যখন কাজটা শুরু করবেন তার পূর্বে এটা আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলেন যাতে করে চকচকে থাকে, মানে ময়লা আবর্জনা যাতে না হয়। এটাই শাইন বলতে, এটাই বোঝানো হচ্ছে আপনার ওয়ার্কস্টেশনে যাতে কোনো ডাস্ট বা ময়লা আবর্জনা থাকতে না পারে। এটাই। তারপর চতুর্থ এস গেল। এখন পঞ্চম এসে হলো সাস্টেইন, অর্থাৎ আপনি যেই পদ্ধতিতে কাজগুলো সঠিকভাবে করতে পারতেছেন, সবচেয়ে ইফেক্টিভ যে পদ্ধতি আপনি মনে করুন অবলম্বন করেছেন, এটা সবসময় চালিয়ে যান এইভাবে। এটাই হলো 5S। এটা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারলে আপনার ওয়ার্কস্টেশন কাজের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ হবে। এটাই। পরবর্তী স্টেপে আমাদের কাজ হলো কি, রেকর্ড অল সফট কপি ফর বেটার এমআইএস, অর্থাৎ আপনার ল্যাবে যে শুধু হার্ড কপি থাকবে তাই না, সফট কপি হিসেবে আপনার যেমন ধরুন এখানে এই প্রজেক্ট ফাইলটার মধ্যে কি আছে, অনেক ধরনের কাজ আছে। যেমন প্রথমে বললাম একটা রেজিস্টার ফাইল আছে, এই ফাইলের মধ্যে যাবতীয় ইনফরমেশন এন্ট্রি করি, তারপর ওয়ার্কশিট আছে, তারপর ল্যাব সাবমিশন কার্ড আছে, তারপর ডেইলি ওয়ার্ক আপডেট আছে, এইভাবে বিভিন্ন কিছু আছে। এখন ধরুন আপনার শুধুমাত্র আজকের কাজের জন্য আপনি সারাদিন আজকে কি কাজ করলেন তার জন্য আপনার একটা স্ট্যাটাস প্রয়োজন। এই ক্ষেত্রে আপনি ডেইলি ওয়ার্কআউট স্ট্যাটাস এখানে চলে গেলেন, এখানে আপনি যেমন ধরুন সারাদিনে আজকে আপনার টোটাল কালার করলেন 345টা, টোটাল ফোল্ড আছে 3টা, টোটাল রানিং আছে 6টা। এইভাবে আপনার ইনফরমেশনটা সাথে সাথে, যেমন আজকের কাজ করলাম আজকেই আমি ইনফরমেশনটা আপডেটটা দিয়ে দিতে পারি, যাতে এই সিস্টেম করবো। যদি আপনি এই আপডেটের সিস্টেমটা অবলম্বন করেন তাহলে আপনার ডেইলি ওয়ার্ক আপডেট ডেইলি দিয়ে দিতে পারবেন। এইভাবে। তারপরে ধরুন আপনার আজকে নতুন মাসের শুরু হলো, আপনার পূর্ববর্তী মাসের কাজগুলির রেকর্ড আপনাকে সাবমিট করতে হবে, যে কতগুলি কাজ হইলো, কি পরিমাণ কাজ করলেন, কি পরিমাণ এখানে আপনার সাকসেস কতটুকু, তারপরে ফেইলিউর কতটুকু, বা কোন বায়ারের কয়টা কাজ করলেন, কোন ধরনের ক্ষেত্রে কি হলো, এগুলো বিভিন্ন তথ্য আপনার প্রয়োজন পড়তে পারে। যেমন ধরেন লাস্ট মান্থের ক্ষেত্রে, যেমন ধরেন এখানে ল্যাবরেটরি কেপে ফর দ্য মান্থ অফ মার্চ 2005, আচ্ছা এইখানে ধরুন মার্চ মাস বা যে কোনো একটা মাসের আপনার স্ট্যাটাস চাচ্ছে যে কি, তখন এই ধরনের আপনি এইভাবে যদি করে রাখেন, সম্পূর্ণটা শুধু বের করবেন আর দিয়ে দিবেন, অথবা এটা করার ক্ষেত্রে কিভাবে খুব সহজে করা যায় প্রতি মাসের জন্য, এগুলো ইনশাআল্লাহ আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো। অর্থাৎ আপনি সফট কপিগুলো এইভাবে ম্যানেজ করবেন যাতে আপনি ম্যানেজমেন্ট যখন আপনার কাছে কোনো ইনফরমেশন চাবে সাথে সাথে যেন আপনি দিতে পারেন। যেমন এইখানে ধরুন ল্যাব সাবমিশন স্ট্যাটাস, যেমন ধরুন 25 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কতগুলি ল্যাব ডিপ গেল, কি পরিমাণ রিসাবমিশন হলো, রিসাবমিশনের পার্সেন্ট কত, সাকসেসের পার্সেন্ট কত, এইভাবে আপনি ইনফরমেশনগুলো আপডেট করে রাখবেন যাতে করে পরবর্তী যে কোনো প্রয়োজনে সাথে সাথে আপনি শেয়ার করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের ডাইং ল্যাবের ফ্লোচার্ট। এইভাবে আপনাকে এই কাজগুলি ডাইং ল্যাবের জন্য করতে হয়। তাহলে ডিয়ার ভিউয়ার্স, আপনাদের মূল্যবান সময়ের জন্য অনেক ধন্যবাদ। আর এই কাজগুলি যদি আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকুন। ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।